জিনিসটা আশা করি তোমরা বুঝবা। তারপরে একটু আলোচনা করে দিই। ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স অফ দ্য ফলোইং পেয়ার অফ ওয়েভফর্মস। তাহলে কয়েকটা ওয়েভফর্ম দেওয়া আছে, জোড়ায় জোড়ায় ওয়েভফর্ম দেওয়া আছে। এ তে এক জোড়া আছে ভিআই, বি তে এক জোড়া আছে ভিআই, সি তে এক জোড়া আছে ভিআই। তাহলে এদের ওয়েভফর্ম তুমি আঁকবা, ফেজ ডিফারেন্সটা ইন্ডিকেট করবা ছবিতে। বুঝতে পারছো? Following pair of waveforms also draw the wave shape of the waveforms to indicate the phase difference in the figure. তাহলে একটা হচ্ছে ফিগারেও ইন্ডিকেট করবা, আরেকটা হচ্ছে এখান থেকে তুমি বের করতে পারো, তাই না? দুইটাই যেহেতু সাইন ওয়েভ আছে তুমি বের করতে পারবা। তারপরে এটা এ বি সি ডি এভাবে করবা। তারপরে 2 নাম্বার, ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স ফর দ্য ফলোইং পেয়ার অফ ওয়েভফর্মস অ্যানালিটিক্যালি। অ্যানালিটিক্যালি বলতে কোনো চিত্র না এঁকে কস কে সাইন অথবা সাইন কে কস করে এভাবে তুমি করতে পারো। ঠিক আছে? অলসো ড্র দ্য ওয়েভ শেপ অফ দ্য ওয়েভফর্মস টু ইন্ডিকেট দ্য ফেজ ডিফারেন্স। তাহলে দুইটার ক্ষেত্রে আমি ছবি চাইছি, আবার অ্যানালিটিক্যালিও দেখাবা। আবার দেখো এখানে স্যার আপনার 3 নাম্বার, ড্র দ্য ওয়েভ শেপ এন্ড রাইট দ্য অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য ফলোইং ওয়েভফর্মস। তাহলে এখানে দেখো ছবি আছে, এই ছবিটা তোমরা আঁকবা, ছবি আঁকবা এবং নিচে এটার ইকুয়েশনটা লিখবা, অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা লিখবা। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। স্যার ছবি মানে কি, মানে কোশ্চেনে যে ফিগার মানে যে ছবিটা আছে ওইটা রাখো, ওই ফিগারটা আঁকতে হবে অ্যাসাইনমেন্ট। এখানে লেখা আছে আগস্টের 19, ডেডলাইন রাত 11:59। আমার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তুমি কোনো কারণেই যদি লেট সাবমিট করো সেটা লেট সাবমিশন, এটার জন্য কোনো এক্সকিউজ আমরা গ্রহণ করব না। তুমি এখনই করে ফেলো, আজকেই জমা দিয়ে দাও করে। এখন কালকে তোমার জ্বর আসতে পারে, পরশু জ্বর আসতে পারে, তরশু জ্বর আসতে পারে, যেদিন অ্যাসাইনমেন্ট জমা দিবা সেদিন তোমার পিসি ভেঙে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, তোমার আত্মীয় স্বজন কেউ করোনা আক্রান্ত হইতে পারে, অনেক কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তাই না? তুমি আগে করে ফেলো। আর অন্য কোনো কিছু হলে আমাকে বলার দরকার নেই, সিস্টেমে যেটা আছে বা সেই সিস্টেমে ওইভাবে চলবে। আমি এই রুল ফলো করি। আচ্ছা স্যার, ওই কভার শিট যেটা আছে ওইটা ওরকম ভাবে দিব নাকি আপনার কোনো ইয়ে আছে স্যার? আমার কিছু নাই, তুমি দিতে পারো, তবে আমি মনে করি যে কোন একটা ব্যাচের জন্য একটা কভার শিট যদি সবাই মিলে একটা ঠিক করে দিতে পারো তাহলে সুন্দর লাগে আর কি। কিন্তু অসুবিধা নাই। স্যার হাতে লিখলে হবে? হ্যাঁ, হাতে লিখলে হবে, হাতে লিখলে হবে, কারণ ওয়েবশেপ গুলো আসলে হাতে লিখাই আমি চাচ্ছি। না স্যার, ওই কভার পেজটা হবে, হবে না কেন? হবে, তবে সুন্দর করে করার চেষ্টা করবা, যারাই করবা সুন্দর করে করবা। আচ্ছা, আজকে আমরা এভারেজ ভ্যালু বের করা শিখবো। এভারেজ ভ্যালু কাকে বলে? তো এভারেজ ভ্যালুটা বের করার আগে আমি একটা জিনিস একটু দেখাই, আমরা আসলে এভারেজ বলতে কি বোঝাই। মনে করো আমাদের ক্লাসের কথাই যদি চিন্তা করি, তোমাদের ব্যাচ হচ্ছে কত? 2A। তাহলে আমি যদি বলি যে তোমাদের ব্যাচে স্টুডেন্ট আছে 40 জন, কয়জন আছে? 40 জন। এখন তোমাদের যদি বলি ওয়েট বের করতে বলি, এভারেজ ওয়েট, তোমাদের ব্যাচের এভারেজ ওয়েট, এভারেজ নাম্বার হইতে পারে, এভারেজ ওয়েট আছে হইতে পারে। এখন 5 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 50, আরো 5 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 55, আরো 5 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 60,
এটা সবসময় 5 করে হবে এরকম না, ধরো এরকম হতে পারে 4 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 70 মনে করো, 10 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 58। এরকম করে কয়টা হবে? টোটাল 40টা মিলতে হবে, তাই না? 20, আচ্ছা এগুলো একটু বাড়ায় দেই, 10 জন, 15 জন, তাহলে কত হয়? 10, 30, 10, 20, 30, 35। আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 40 জন স্টুডেন্টের একটা ডাটা আমি পাইলাম। এটাকে যদি আমি গ্রাফ দিয়ে প্লট করি, নাম্বার অফ স্টুডেন্ট, আর এখানে যদি বলি ওয়েট, ওয়েট মানে ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এখানে এটা দিলাম 50, 60, 70। একটা স্কেল আমি তৈরি করলাম, ওয়েট হচ্ছে 50, 60, 70, একক কি? কেজিতে, ঠিক আছে? আর এদিকে নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট আমি যদি এভাবে করি 10, 20, 30, 40, 40 জন, 5, 10, তাহলে 10 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 50। তাহলে আমি গ্রাফটা এইভাবে প্লট করতে পারি, 10 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে কত? 50, আর এরপরে 15 জন স্টুডেন্টের গ্রাফ হচ্ছে কত? ওয়েট কত? 55, 55। আরো 5 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 60, আর আরো 10 জন স্টুডেন্টের ওয়েট কত? 58। তাহলে গ্রাফটা এইভাবে প্লট করা সম্ভব না ইচ্ছা করলে? জি স্যার। জি স্যার। সম্ভব। তাহলে এখন আমি যদি বলি এভারেজ ওয়েট কত, এভারেজ ওয়েট কত, তখন আমি করব টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করতে হবে 40, আর সবগুলো স্টুডেন্টের ওয়েট আমাকে যোগ করতে হবে, তাই না? তাহলে সবগুলো স্টুডেন্টের ওয়েট যদি আমি যোগ করতে চাই, তাহলে আমাকে করতে হবে 50 into 10 প্লাস 55 into 15 প্লাস 60 into 5 প্লাস 58 into 10। এটা কি বুঝো তুমি? এটা দেখো তো, তুমি ধরো তোমার নর্মাল একটা জ্ঞান বুদ্ধি থেকে যদি তুমি কাজ করো, তাহলে কি এভাবে এভারেজ হবে কিনা বলো? প্রত্যেকটা স্টুডেন্টের ওয়েট যদি যোগ করি, যোগ করে 40 দিয়ে ভাগ দিলে এভারেজ ওয়েট আসবে না? জি স্যার। এখন 10 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 50, তাহলে আমি 50 কে 10 দিয়ে গুণ করলে 10 জন স্টুডেন্টের ওয়েটের সমষ্টি পাবো, তাই না? বুঝিনি, কে আসছে? জি স্যার। কেউ আসছে? আপনি যে তাড়াহুড়া করে ঢুকছে। তাহলে 10 জন স্টুডেন্টের ওয়েট 50 করে, তাহলে 10 জন স্টুডেন্টের টোটাল ওয়েট কত হবে? 500। 10 into 50, 15 জন স্টুডেন্টের 55 করে ওয়েট, তাহলে 15 into 55 টোটাল ওয়েট পাবো এটা। তাহলে এইভাবে আমি টোটাল ওয়েটটা বের করে নিছি। টোটাল ওয়েট বের করে আমি টোটাল স্টুডেন্ট নাম্বার দিয়ে ভাগ দিছি। তাহলে এভারেজ ওয়েটটা ঠিক আছে কিনা তোমার কি মনে হয়? জি স্যার, নরমালি তো আমরা এভারেজ এভাবে বের করি। এভাবে বের করি। এখন একটা জিনিস দেখো, গ্রাফিক্যালি যখন আমরা বের করব, তখন 50 into 10, প্রথমটা খেয়াল করো, এই যে 50 into 10, এইটা কিন্তু একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিন করতেছে। দেখো 50, এদিকে 50, এদিকে 10, তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিন করতেছে না?
জি স্যার। স্যার আর 55 ইন্টু 15, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। জি স্যার। তারপরে 60 ইন্টু 5, তাহলে এখানে যতগুলো আয়তক্ষেত্র আছে সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি যোগ করি, যোগ করে যদি আমি ভূমি দিয়ে ভাগ করি, তাহলে তো এভারেজটা আসে নাকি? জি স্যার। ঠিক একইভাবে আমরা কোন একটা ওয়েভ ফর্মের যদি এভারেজ বের করি, তাহলে এভাবেই বের করতে পারি আমরা। এভারেজটা দেখা যাবে মাঝামাঝি কোন একটা অবস্থানে এভারেজ আসছে, এটা ক্যালকুলেট করে দেখতে হবে, কিন্তু সূত্র এটাই, সূত্র এটাই সূত্র। অর্থাৎ মনে করো এটা একটা সিগন্যাল, এরকম একটা সিগন্যাল। মনে করো টাইম পিরিয়ড বলা আছে, এখানে টাইম পিরিয়ড বলা থাকতে হবে টি। টি মনে করো এটা একটা ভোল্টেজ ওয়েভ, মনে করো ভোল্টেজ ওয়েভ। আর টাইম মনে করো বলা আছে 5, 10, 15, 20, 25। আর এখানে আছে মনে করো কথার কথা কত বলবো, 30, 40, 50 মনে করো। 50 হবে না, এটা 40 মতো হবে, 40। ধরো এটা 40, এটা টাইম মিলি সেকেন্ড। এখন যদি আমি বলি যে এই ওয়েভ ফর্মটার এভারেজ ভ্যালু বের করো, এভারেজ ভ্যালু বের করবা কিভাবে? ঠিক একইভাবে তোমাকে এই এরিয়া গুলো বের করতে হবে। এরিয়া বের করে টোটাল টাইম পিরিয়ড টি দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমি স্যার যদি বিয়ের দিকের স্কেল লাগবে না বের করার জন্য? কি স্কেল? বিয়ের দিকে আমরা পরিমাপটা জানি না তো স্যার, দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা দেওয়া থাকবে, তোমার কথা ঠিক আছে। এটা তো অবশ্যই স্কেলিং মাস্ট থাকবে, তাই না? এটা ধরো 1, 2, 3, 4, 5 এরকম কিছু একটা স্কেলিং থাকবে আর কি। মনে করো এটা এরকম থাকলো 2, 4, 6, 8, 10 থাকবে। তাহলে এটার এভারেজের যে সূত্রটা, সেই সূত্রটা ফলো করতে হবে। মনে করো এটার পিক ভ্যালু হচ্ছে V1, এটার পিক ভ্যালু V2, এটা V3, এটা V4, মনে করো একটা মান আছে V5। তখন তুমি কি করবা? তখন তুমি করতে হবে V1 into 5 plus V2 into 5 plus V3 into 5 plus V4 into 5 plus V6 into 0। এটা V6 যদি ধরে নেই এই অংশটা, V6 টা 0, 0 ইন্টু কত? 15। এই অংশটা 0 না? এখান থেকে এই অংশ তো 0। এখানে ভোল্টেজ কত? 0 না এই অংশটা? জি স্যার। 0। এটার সাথে নিচে কতটুকু করবা? নিচে টোটাল টাইম পিরিয়ড 40 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি ভি এভারেজটা পাবে। এটা হচ্ছে এভারেজের সূত্র। তাহলে এভারেজের ক্ষেত্রে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে টোটাল টাইম পিরিয়ডটা কত, আসলে এটা কত, এটা কত দেওয়া আছে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে কোনো ভোল্টেজ নাই, কিন্তু এই জায়গার যে টাইমটা, এটাকে তুমি যদি কনসিডার না করো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা ভুল হবে, ভুল হবে না? মনে করো 5 জন স্টুডেন্ট ক্লাস টেস্টে 8 পাইছে, আর বাকি 5 জন 7, বাকি 5 জন মনে করো 10, 15, আর বাকি 25 জন 0 পাইছে। তাহলে এই 25 জনকে কি তুমি গণনা করবা না? অবশ্যই গণনা করতে হবে। এভারেজ বের করার সময় কি করতে হবে? এই 25 জনকে কি গণনা করব না? জি স্যার। গণনা করতে হবে তো।
কনসিডার করতে হবে, কারণ তো সঠিক এভারেজটা আসবে না, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে এই ধরনের একটা ওয়েব ফর্ম যদি হয়ে থাকে, এখান থেকেই দেখি এভারেজ ভ্যালু। আচ্ছা, কোন একটা ওয়েব ফর্ম যদি সিমেট্রিক হয়, ঠিক আছে, এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক যদি হয়, তাহলে এটার ওয়েব ফর্ম দেখা যাচ্ছে যে এইদিকে যতটুক এইদিকে ততটুক এরিয়া, তাহলে এভারেজটা কিন্তু 0 হয়। বুঝছো কথাটা? স্যার আবার একটু বলেন স্যার, বুঝিনি স্যার। এইদিকে হচ্ছে পজিটিভ এরিয়া আর এদিকে কত নেগেটিভ এরিয়া না? জি স্যার। তাহলে কিন্তু এভারেজটা 0 হবে। এখানে টাইম পিরিয়ড হচ্ছে টি হচ্ছে এতটুকু। তোমাকে প্রথম কাজ কি, টাইম পিরিয়ড বের করতে হবে। তাহলে আমি যদি বলি ভি এভারেজ কত, তোমাকে প্রথমে টাইম পিরিয়ড টি দিয়ে ভাগ করতে হবে, টি, আর এখানে 10 × 1 প্লাস এখানে আছে -10 × 1, ঠিক আছে না? উপরে আসতেছে 0 আর টাইম পিরিয়ড এখানে মনে করো 2, তাহলে এভারেজটা 0 হবে না? জি স্যার। তাহলে কিন্তু এভারেজটা 0 হচ্ছে এই ওয়েভের ক্ষেত্রে। প্রথম ওয়েভের ক্ষেত্রে এভারেজটা 0। আচ্ছা, এখন দ্বিতীয় যে ওয়েভটা V2, এটার এভারেজ কত? আমি যদি বলি V2 এভারেজ, এটা বের করার সিস্টেম হচ্ছে 14, ম্যাক্সিমাম যে পিক ভ্যালুটা আছে এটার সাথে তুমি টাইমটা গুণ করো, তাহলে 14 × 1, মানে এই এরিয়াটা বের করতেছি আমি, তাই না? জি আচ্ছা, আরেকটা কাজ আছে, শুরুতে হচ্ছে তোমাকে টাইম পিরিয়ড টিটা কত এটা তোমার ইন্ডিকেট করতে হবে এখানে, কারণ একই জিনিস বারবার রিপিট করতেছে। এখন তুমি যদি এইটাকে টাইম পিরিয়ড ধরো তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হবে। অ্যান্সার ভুল হবে না এখানে একটু টাইম পিরিয়ড ধরলে? তাহলে এখানে আসতেছে -6 × 1, টাইম পিরিয়ড হচ্ছে 2, তাহলে 14 থেকে 6 গেলে কত হয়? 8 8, 8/2 কত হবে? 4 4। তাহলে এভারেজ ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। তাহলে ইউনিটটা কত আসতেছে বলো তো দেখি? ইউনিট কিন্তু ভোল্টে আসতেছে কেন? হ্যাঁ, উপরে কিন্তু দেখো তুমি ভোল্ট ইনটু টাইম, আর নিচে কিন্তু টাইম আছে, তাহলে টাইম কাটাকাটি টাইম হয়, কেটে দিয়ে খালি ভোল্টটা থাকবে। হ্যাঁ, ইউনিট কিন্তু ভোল্ট থাকবে। তাহলে এখানে কোনো কোশ্চেন আছে কিনা দেখো, চিন্তা করো একটু। তোমার কিন্তু ডিসি সার্কিট যে কোর্সটা করছো সেটা কেমন লাগছে তোমাদের কাছে? কঠিন না সহজ না কি লাগছে, কি মনে হয়েছে? নাকি কিছুই মনে হয় না? আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে আরেকটা এক্সাম্পল আসছে, এটা আশা করি তোমরা পারবা। এটা কি গতটাই নাকি এইটাই? এটাই। তাহলে এভারেজ কত আসছে? 4 ভোল্ট। তাহলে একটা জিনিস দেখো, এভারেজ যেই জায়গাটায় আসছে এটা একটা সিমেট্রিক্যাল ওয়েভের মতো, তাহলে এই যে এভারেজের সাপেক্ষে উপরের অংশ আর নিচের অংশ কিন্তু সমান। এখানেও 10 ভোল্ট, এদিকেও 10 ভোল্ট এভারেজের সাপেক্ষে। আচ্ছা, এখন দেখো আরেকটা এক্সাম্পল আসছে,
ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য ফলোইং ওয়েভফর্মস। এই ওয়েভফর্মের ক্ষেত্রে এভারেজটা কত আসবে? এখানে দেখো ওয়ান সাইকেল বলা আছে, সাইকেল মানে কি টাইম পিরিয়ড, তাই না? জি একটা স্যার। সাইকেল মানেই তো এটা টাইম পিরিয়ড। এটা তোমরা খেয়াল করবা, পরীক্ষা যখন আমরা দেই কোশ্চেন তখন অনেকে এই জিনিসটা খেয়াল করেন। এটাই কিন্তু টাইম পিরিয়ড টি। তাহলে এখান থেকে তুমি এভারেজ বের করতে পারবা। আবার দেখো এখানে টাইম পিরিয়ড টি বলা আছে এই পর্যন্ত। এখন তুমি যদি এই পর্যন্ত কনসিডার করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল আসবে। এখানে কোনো ভ্যালু নাই, এই কারণে কি তুমি এটা বাদ দিবা? বাদ দিতে পারবা না। তাহলে টোটাল টাইম পিরিয়ড এখানে 10 কনসিডার করতে হবে, 10। এবং এটার এভারেজ ভ্যালুটা দেখো নেগেটিভ আসছে। আচ্ছা, এটা একটু দেখি তো এটা ঠিক আছে কিনা। 3 ইন্টু 4, 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 8, তাহলে 12, 8 ঠিক আছে। এখানে 10, 10 দুগুণে -20, 4 দুগুণে 8, আর এখানে 2 দুগুণে 4, ঠিকই তো আছে। তাহলে 20, 4, 8, 24, 24 থেকে 8 গেলে কত হয়? 16। তাহলে -16 ডিভাইডেড বাই 10, 1.6। এভারেজটা কত? -1.6। আচ্ছা, এখন দেখো কোন একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম যদি হয়, সাইনোসয়েডাল ওয়েভফর্ম, সাইনোসয়েডাল ওয়েভফর্মের এরিয়াটা আমি কিভাবে বের করব? এটা এখানে দেখাইছে। সাইনোসয়েডাল ওয়েভফর্ম বুঝো তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের ওই আগের কনসেপ্ট গুলো দরকার হবে। এই যে আমরা যে শিখলাম কোন একটা সাইন ওয়েভ, সাইন ওয়েভ কিরকম ছিল? এরকম না? এটা ছিল সাইন ওয়েভ। জি স্যার। এটা 0, পাই, টুয়াইস পাই। -পাই, π/2, এটা কি কজ ওয়েভ না? জি স্যার। সাইন। এখন তুমি যদি কোনো একটা সাইন ওয়েভের এই পজিটিভ যে অংশটা, এটার এরিয়া যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করতে হবে? ইন্টিগ্রেশন করে বের করা যায়। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা হচ্ছে যে এরিয়াটা বের হয়। তাহলে এই জন্য এটার পিক ভ্যালু যদি am হয়, ধরো পিক ভ্যালু am, তাহলে আমরা লিখতে পারি am sin আলফা ডি আলফা 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করব। বুঝতে পারছো কথাটা? জি স্যার। ইন্টিগ্রেশন করলে দেখা যায়, ইন্টিগ্রেশনটা করলে দেখা যাবে আসবে টুয়াইস এম। তাহলে এরিয়া আসছে কত? টুয়াইস এম। টয়েস এম। টুয়াইস এম, am, টুয়াইস am। অর্থাৎ কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের পিক ভ্যালু যদি am হয়, কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের পিক ভ্যালু যদি am হয়, তাহলে কোন একটা হাফ সাইকেলের আন্ডারে এরিয়া হচ্ছে টুয়াইস ইনটু পিক ভ্যালু। কোন একটা হাফ সাইকেলের আন্ডারে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা কত হবে? টুয়াইস am। এটা মনে থাকবে? স্যার এটা অলওয়েজই 2 AM আসবে। হ্যাঁ, অলওয়েজ 2am হবে যদি সাইনোসয়েডাল ওয়েভ হয়। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এটা মুখস্থ রাখতে হবে, সূত্র হিসেবে ইউজ করতে পারো। আর যদি পরীক্ষায় যদি আমি বলি যে শো দ্যাট the area under the half cycle of a sinusoidal wave is twice of its maximum value, এটা যদি দেখাতে বলি তাহলে তুমি এটা ছবিটা আঁকবা, সাথে এটা দেখাইতে পারো এই অংশটা, যদি পরীক্ষা এটা দেই আর। বুঝতে পারছো কথাটা? স্যার
জি স্যার। স্যার এখন ওই এখানে হ্যাঁ স্যার স্যার, কোয়েশ্চেনটা আবার একটু বলেন তো। এখানে যে জিনিসটা ছিল আপনার যে হাফ সাইকেলে হচ্ছে যে পিক অ্যাম্পলিটিউডের ডাবল, তো এখন স্যার যে যদি আমরা ফুল সাইকেলের করি মানে একটা সাইকেলের, সেক্ষেত্রে কি 4 AM হবে না? না, ওটা তো তোমার এটা পরে আসতেছে। তুমি যদি একটা ফুল সাইকেল করো তখন 0 হয়ে যায় আসলে, তুমি ফুল সাইকেল করো, কারণ এই দিকের এরিয়াটা আচ্ছা। আর এই দিকের এরিয়াটা মানে পরস্পর বিয়োগ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার জি স্যার। স্যার টুয়াইস পাই, কোয়েশ্চেনটা একটু আবার বলেন তো। স্যার সমান হইলে বিয়োগ হবে, সমান না হইলে স্যার বড় ছোট হইলে। বড় ছোট হচ্ছে হইলে তো আর হবে না, কারণ এটাও যদি সাইনোসয়েডাল ওয়েভ হয় তাহলে এটাও এএম, এদিকেও কিন্তু মাইনাস এএম হবে, তাই না? সেই ক্ষেত্রে সমান হবে। যদি সমান না হয় সেই ক্ষেত্রে তো অ্যানালাইসিসটা জটিল হয়ে যাবে, তাই না? মানে তখন ডিফারেন্ট হবে, সোজা কথা ডিফারেন্ট হবে। আচ্ছা এখন দেখো, যদি কজ ওয়েভ হয়, মনে করো এটা একটা কি কজ ওয়েভ, কজ আলফা। যদি কজ আলফা হয় তখন কি হবে? এটা মনে করো এএম, তখন তোমাকে কি করতে হবে, এরিয়া এরিয়া যদি তুমি বের করো 0 থেকে, তখন কি মনে করো এটা π/2, তাহলে 0 থেকে যদি π/2 বের করো, হ্যাঁ, আর এএম কজ অফ আলফা বের করো, তখন কিন্তু দেখবা শুধু এএম আসবে, তাই না? আগেরটার অর্ধেক আসবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু যদি তুমি -π/2 থেকে π/2 করো তখন টুয়াইস এএম আসবে। বুঝতে পারছো স্যার কথাটা? একটা জিনিস বুঝি নাই স্যার, বলো। স্যার ডি আলফাটা স্যার এই জিনিসটা বুঝি। মানে কজ আলফা আর কি, মানে আলফা হচ্ছে অ্যাঙ্গেলটা। না স্যার ডি আলফা যে ওইটাতে ছিল এটাতে নাই, এটা বলতেছি স্যার। ভি আলফাটা কোথায় জানি, বুঝতেছি না। স্যার ওই যে স্যার সাইন আলফা ডি আলফা, আর এখানে cos। সাইন আলফা ডি আলফা, ও এটা তো ডেরিভেশনের জন্য লাগে না একটা? এটা তো লাগবেই, স্যার এটাই বলছিলাম। ইন্টিগ্রেশনের জন্য তো লাগে, তাই না? এটা যদি আলফা হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন করি কিভাবে? ইন্টিগ্রেশনে আসে না, ধরো এক্স যদি ভেরিয়েবল হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন কি করি, এক্স ডিএক্স এরকম বলি না? জি স্যার জি স্যার। স্যার এখানে লেখেন না যে, এই জন্য বলছিলাম আর কি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা লিখতে হবে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স যেরকম লিখি ঠিক এরকম ভাবে এখানে ডি আলফা আসবে। আচ্ছা এখন দেখো, কজের ক্ষেত্রে করে দেখতে পারো, কজের ক্ষেত্রে করে দেখবো কি হয়। ধরো জি স্যার। এখানে যদি আমি 0 থেকে, লিমিট কত দেবো স্যার, লিমিট? এটা এটা জাস্ট এমনি বলতেছি আর কি। ধরো আমি যদি cos থিটা d থিটা করি, তাহলে 0 থেকে π/2, আমি সূত্র ভুলে গেছি, সূত্র মনে করায় দিবা। হ্যাঁ, cos রে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন স্যার নাকি? কসকে করে Sin, শুধু সাইন হয়। মাইনাস এনএস তো আসবে না নাকি? নাকি তোমরাও ভুলে গেছো? সাইন 90 এর মান কত? স্যার 1। 1 স্যার। তাহলে দেখো এ এম আসতেছে না শুধু, জি স্যার। 1 - 0 শুধু 0, তাহলে শুধু এ এম আসতেছে, তাই না? এটা কিন্তু এমনি আগেরটা যদি তুমি বুঝো তাহলে এটা তো এমনি বুঝার কথা, একটা কজ ওয়েভের মানে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের মানে পুরো একটা হাফ সাইকেলের এরিয়া যদি টুয়াইস এ এম হয় তাহলে অর্ধেকের এরিয়া কত হবে, ঠিক না? স্যার এখানে গ্রাফিক্যালি কিন্তু এই জিনিসগুলো সুন্দর বোঝা যায়। এখন যদি আমি এটা এটা করি, একটা কজ ওয়েভ, তাহলে কজ ওয়েভের ক্ষেত্রে কত, π/2, তাই না? এটা -π/2 π/2, আর এটা কত, পাই, নাকি এরকম না? জি স্যার। আচ্ছা এখন আমাকে বলো তো, যদি আমি ইন্টিগ্রেশনটা এরকম করি 0 থেকে পাই পর্যন্ত যদি করি am cos থিটা d থিটা, তাহলে অ্যান্সারটা কত আসবে বলো তো দেখি আমাকে। 3 AM
twice AM. স্যার 3 AM না? স্যার জিরো আসবে না? জিরো আসবে, ভেরি গুড, ভেরি গুড। যে জিরো বলছে সে বুঝতে পারছে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা স্যার মাইনাস হবে স্যার। 3 কিভাবে বললা, এটাই তো বুঝলাম। না স্যার আমি লাস্ট পর্যন্ত ভাবছিলাম আর এটা মাইনাস এটা হিসাব করি না এই জন্য স্যার। হ্যাঁ, তাহলে am থেকে am মাইনাস গেলে জিরো হয়, ঠিক না? জি স্যার। তাহলে হচ্ছে ইয়েস স্যার। যদি 3π/2 পর্যন্ত বলি তখন কি আসবে? স্যার এ মাইনাস এ এম। মাইনাস এ হ্যাঁ সেটাই। এগুলো কেন করতেছি, এগুলোর দরকার আছে। কেন দরকার আছে বলবো, এটা আসবে তারা জি স্যার। পরে পরে দেখাই, একটু আগে বুঝে নাও, পরে আরো স্লাইড আছে। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল অফ সাম এভারেজ ভ্যালু, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এইটা যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ হয় তাহলে এভারেজটা কত হবে? অ্যাকচুয়ালি কিন্তু একটা সাইকেলে যদি এভারেজ নেওয়া হয় তাহলে কিন্তু কারণ পজিটিভ সাইকেলের এভারেজ মানে এরিয়া হচ্ছে টুয়াইস এম, আর নেগেটিভ সাইকেলের এরিয়া হচ্ছে মাইনাস টুয়াইস এম ডিভাইডেড বাই টুয়াইস পাই ইকুয়াল টু 0, ঠিক আছে? এবং এটা যদি তুমি জাস্ট ইয়ে দিয়েও করো, যে একটা ইন্টিগ্রেশন করো 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত, তাহলেও দেখবে এরিয়াটা 0 আসছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইন্টিগ্রেশনটা কি কোশ্চেনের এক্সামে লিখতে হবে স্যার, নাকি শুধু এ মাইনাস ওয়াই সি মাইনাস টু সি লিখতে হবে স্যার? দেখতে পারো এক্সাম্পল অফ এন এভারেজ ভ্যালু, ডিটারমাইন দ্য এভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম। এটার এভারেজ ভ্যালুটা কত হবে? এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, কত হবে এভারেজ ভ্যালু? এটা অবশ্য দেখেই বলা যায় যে এভারেজ ভ্যালুটা কত হবে। এখানে আছে কত, মাইনাস 16, আর উপরের দিকে আছে কত, +2. +2। +2। তাহলে টোটাল যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত? Minus মাইনাস 14। 14. মাইনাস 4 ওই হয় নাই? 18 মাইনাস 8। হ্যাঁ, here the peak to peak value is 2 minus -16 is equal to 18 millivolt। এখানে পিক টু পিক ভ্যালু কত? 18 মিলিভোল্ট। এটা তুমি হ্যাঁ তোমার মতো করে করতে পারো। তাহলে এভারেজটা আসলে মিডলে আসবে, বুঝতে পারছো? এভারেজটা আসবে কোথায়? মিডলে, এই ওয়েভটার মিডলে আসবে। সো দা এভারেজ ভোল্টেজ উইল বি, কত হবে? একটা হতে পারে -16 প্লাস 9 মিলিভোল্ট, এটা লিখতে পারো, অথবা লিখতে পারো 2 মিলিভোল্ট মাইনাস 9 মিলিভোল্ট, যে কোনো একটা হবে। তাহলে স্যার এটা বুঝি নাই স্যার। ধরো এটার পিক টু পিক ভ্যালু কত? পিক টু পিক ভ্যালু হচ্ছে কত? 18। এভারেজটা কিন্তু এর মাঝামাঝি অবস্থানে হবে, তাই না? জি স্যার। তাহলে 18 মিলিভোল্ট যদি মানে পিক টু পিক হয়, তাহলে পিক ভ্যালু কত এখানে? 9 মিলিভোল্ট। হ্যাঁ, পিক ভ্যালু কিন্তু 9 মিলিভোল্ট। তাহলে এই যে মিনিমাম লোয়ার পয়েন্ট আছে, এই লোয়ার পয়েন্ট থেকে যদি আমি 9 যোগ করি তাহলে এভারেজ ভ্যালুটা পাবো, তাই না? এই লোয়ার যে পয়েন্টটা আছে, লোয়ার পয়েন্ট থেকে যদি আমি 9 যোগ করি, 9 মিলিভোল্ট যোগ করি, মানে অর্ধেকটা যদি যোগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি এভারেজটা পাবো। তাহলে 16 সাথে 9 যোগ করলে কত হয়? কত হবে? স্যার -7। -7 নাকি?
হবে না? জি স্যার। -7। অথবা যদি আমি উপর থেকে যদি 9 বিয়োগ করি তাও হবে -7 মিলিভোল্ট। তাহলে এভারেজটা কত এখানে? -7 মিলিভোল্ট। বুঝতে পারছো কথাটা? স্যার জি স্যার। এটা চিত্র দেখেই বলা যায়। তুমি যদি চিত্র দেখো তাহলে বলতে পারবে। বুঝছো কথাটা? আচ্ছা, এখন আসো একটা সাইনোসয়েডাল ওয়েভের হাফ সাইকেল আছে আর পরের সাইকেলটা 0। একটা হাফ সাইকেল আছে আর পরের সাইকেলটা 0, এবং এখানে টাইম পিরিয়ড দেওয়া আছে এটা। তাহলে এখানে এভারেজ ভ্যালু কত হবে? এভারেজ ভ্যালু বের করার নিয়ম কি? আমরা বলছিলাম এরিয়াটা বের করতে হবে ডিভাইডেড বাই টাইম। টাইম। তাহলে টোটাল এরিয়া হচ্ছে এখানে 2 ইনটু পিক ভ্যালু। তাহলে 2 ইনটু পিক ভ্যালু মানে 10 দুগুণে 20 ভোল্ট। আর এই জায়গাটাতে কোনো এরিয়া নাই, তাই না? স্যার। জি তো স্যার। এই কারণে 0 লেখা হয়েছে। এই দুইটা যোগ করে আমি যদি টোটাল টাইম পিরিয়ড টুয়াইস পাই দিয়ে ভাগ করি তাহলেই তো এভারেজ আসবে, তাই না? জি স্যার। জি স্যার। এটাই করা হয়েছে। দেখো বুঝছো কিনা? স্যার আবার একটু বলেন স্যার। মানে এভারেজের যে প্রথমে একেবারে যে সূত্রটা শিখাইছিলাম সেখানে বলছিলাম যে এভারেজটা আসলে আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তখন এভারেজটা বের করার সূত্র হচ্ছে যে টোটাল এরিয়া আমরা যোগ করি টাইম পিরিয়ডের আন্ডারে, একটা সাইকেলের আন্ডারে অথবা একটা ফুল টাইম পিরিয়ডের আন্ডারে। ফুল সাইকেল মানে তো টাইম পিরিয়ড। হ্যাঁ, ফুল জি স্যার, সাইকেলের জি আন্ডারে স্যার। আমরা এরিয়াটা বের করি, এরিয়া বের করে আমরা টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে দিই। এটাই করা হয়েছে। এখানের এরিয়া হচ্ছে 10 দুগুণে 20, তাই না? পিক ভ্যালুর দ্বিগুণ হয়। 10 দুগুণে 20 এতটুকু জায়গার এরিয়া। আর এখানে কোনো এরিয়া নাই, এরিয়া 0। তাহলে টোটাল এরিয়াটা হচ্ছে 20 আর টাইম পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই। এই যে দেখো নিচে টুয়াইস পাই দিয়ে ভাগ করা হয়েছে। জি স্যার, বুঝছি। তাহলে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভ না এটা, মানে এটা একটা সাইন ওয়েভের অংশ বোঝাচ্ছে আর কি। এখানে 0। এখানে যদি বলে যে এটা একটা সাইকেল তার মানে আসলে ওয়েভটা এই ধরনের একটা ওয়েভ। এটা আসলে এই ধরনের ওয়েভ, বুঝতে পারছো? তোমার পরীক্ষায় কিন্তু কোশ্চেন একটু যদি আমি ঘুরাই করি এক্স্যাক্টলি এটা দিলাম না, আমি এরকম একটা জিনিস দিয়ে দিলাম, তখন তুমি কিভাবে বের করবা? অনেক ক্ষেত্রে টাইম পিরিয়ড দেওয়া থাকে না, তখন কি তুমি টাইম পিরিয়ড যদি এটাকে টাইম পিরিয়ড ধরো তাহলে তোমার অ্যান্সার ভুল হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। মনে করো এখানে বলা আছে 1 সাইকেল, কিন্তু আমি যদি এখানে 1 সাইকেল যদি বলে না দেই তখন তুমি যদি ভুলভাবে চিন্তা করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল আসবে। এতটুকু টাইম পিরিয়ড নিলে হবে অ্যান্সার? হবে না কিন্তু, তখন কিন্তু এভারেজ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কত হবে স্যার এখানে টাইম পিরিয়ড স্যার? স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। টাইম পিরিয়ড অবশ্যই এই পর্যন্ত হবে। আরেকবার বলতেছি, ঠিক আছে? আরেকবার বলে দিতেছি। মনে করো কোশ্চেনটা এরকম আছে,
5 পাই। Find the average voltage of the following voltage waveform মনে করো following voltage waveform following voltage waveform এর এভারেজ ভ্যালু বের করো। তাহলে কি করবা? স্যার প্রথমে টাইম পিরিয়ডটা লাগবে। টাইম পিরিয়ড লাগবে, কিন্তু তোমার তো এখানে দেওয়া নাই, তখন তুমি ফিগারটা এঁকে বলবা যে এখানে টাইম পিরিয়ড হচ্ছে এতটুকু। কিন্তু তুমি যদি টাইম পিরিয়ডটা ঠিক মতো ডিটারমাইন করতে না পারো, তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে। জি স্যার। আমি এটাই বলতেছি আর কি, যে তুমি যদি টাইম পিরিয়ড যদি এটাকে টাইম পিরিয়ড ধরে নাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। স্যার এক্ষেত্রে কি আমরা ওই শর্টকাটটা ইউজ করতে পারবো, মানে যেখান থেকে ওয়েভের রিপিটেশন হবে ওর আগ পর্যন্তই হচ্ছে যে একটা সাইকেল, এইভাবে মনে রাখলে এটা তো time আসলে period টা আজীবন খুবই- দেখানো যায় না, এই জিনিসটা তো রিপিট হবে, বোঝাই যাচ্ছে। তাহলে এভারেজ হবে 5 ইন্টু পাই, না 5 ইন্টু 2, 5 ইন্টু 2 প্লাস 0 ডিভাইডেড বাই কত? টুয়াইস পাই, তাই না? বুঝতে পারছো কথাটা? কারণ এই অংশের এরিয়া কত? 2 ইন্টু পিক ভ্যালু, তাহলে এখানে পিক ভ্যালু 5 দেওয়া আছে। 10 স্যার এখানে। হ্যাঁ, এটা এটা মনে না, এটা এএম যদি হয়, এটা এএম হইলে টুয়াইস এএম আমরা বলছিলাম। স্যার সাইন ওয়েভের জন্য। এর একটা সাইনোসয়েডাল ওয়েভ। এখানে অবশ্য কোশ্চেনে বলা থাকতে পারে, না থাকলেও তুমি সাইন ওয়েভ ধরে নিবা, কারণ চোখে তো দেখা যাচ্ছে এটা একটা সাইন ওয়েভ, তাই না? সাইন ওয়েভ বলা আছে। ঠিক আছে, স্যার যদি 2 সাইকেল দেওয়া থাকে? দেখো না তুমি আগে, ফুল সাইকেল দিলে এভারেজটা আসলে 0 আসে। হ্যাঁ, ফুল সাইকেল দিলে এভারেজ 0 হয়। কারণ স্যার এটা মাইনাস থাকে তো সেজন্য 0 হয়ে যাবে না স্যার? হ্যাঁ, একটা ফুল সাইকেল যদি থাকে সাইনোসয়েডাল ওয়েভের, তখন এভারেজটা 0 হয়। আচ্ছা, এখন আমি যদি একটু কোশ্চেনটা ধরো একটু ঘুরায় যদি করি, ধরো আরেকটু অন্যভাবে করি। এই ক্ষেত্রে এভারেজ ভ্যালু কত হবে? এটা বলে দিলাম যে সাইন ওয়েভ। AM into 15, sir. am into 15 plus 0 by 10 2 into pi 15 am sir. am am into 15 হবে কেন? am into 15 স্যার এটা 15 পাই বাই 2। অ্যান্সার 15 পাই বাই 2। স্যার 15 পাই বাই 2 হবে। কিভাবে? Sir, এটা একটা হাফ সাইকেলের জন্য Half স্যার cycle। 2m হওয়ার কথা। স্যার এখানে তো আরো বুঝি নাই। স্যার 15 হচ্ছে পিক ভ্যালু স্যার, এটা এম 2m হবে না স্যার।
পারবা, করতে পারবা এটা? স্যার এটা 1/4 অফ am হবে না, মানে 1/4 অফ 15, 4 ভাগের 1 ভাগ হবে 15 এর। আমি জানি না, করতে হবে, বলো। তারপর এটা পারা যাবে তো, মুখে মুখেও পারা যাবে। স্যার 30/পাই 30/পাই মনে হয় নাই, স্যার 15/পাই হয় নাই, স্যার 15/5 হয় নাই। স্যার 7.5 পাই 7.5 কিভাবে করলা? স্যার এই স্যার 2 দিয়ে স্যার 15 এর পর ভাগ করলাম স্যার, আর তো পাই তো আছে স্যার। তোমরাকে 2 দিয়ে ভাগ করবা কেন? তো পাই স্যার অর্ধেক দেখে স্যার ইয়াটা জি স্যার। স্যার এটা তো ফুল এরিয়া তো না স্যার। তো আমি যেভাবে বলছি সেভাবে করো, নিয়ম যেটা শিখেছি সেভাবে করো না, করে দেখো। আর একটু চেষ্টা করো। স্যার 7.5 বাই পাই তো হবে মনে হচ্ছে। 7.5 6.37 স্যার 15/5/4 স্যার। 15 আমি বুঝতেছি না কত। আচ্ছা দেখি আনসার কে কত বলে, দেখি এক একজন একটা বলি, বলো। 15/পাই 15/পাই। আচ্ছা, এটা একটা মতামত পাইলাম। আর 7.5 বাই 7.5 পাই পাই তো 4.09। 4.09, শুধু 4.09? স্যার 45 পাই বাই কত? 45? 45 পাই বাই 2। স্যার 10/পাই স্যার। এটা কি আরবিটারি বলতেছো না কোনো একটা ক্যালকুলেশন আছে? না স্যার, ক্যালকুলেশন আছে স্যার। স্যার 15/5/4। 15π/4, 15 সাথে ডিভাইডেড বাই π/4। জি স্যার 15/5/4। স্যার 15 পাই হবে। 15π ডিভাইডেড বাই 4 এরকম? জি স্যার। স্যার 15 পাই। বাহ, দেখি বিশাল অনেক মতামত। আরো কিছু মতামত দিবা? দিবা নাকি? স্যার এবার আপনি বলুন স্যার। আমারে বলতে হবে? আচ্ছা, প্রথমে আমি একটা একটা করে জিজ্ঞেস করি। প্রথমে বলো টাইম পিরিয়ড কত? স্যার 3 পাই বাই 2। ভেরি গুড, 3π/2, এটা আমি একমত। জি স্যার। তাহলে স্যার ওই জন্য আচ্ছা ওই ঠিক জন্য আছে, আমি নিচে হচ্ছে 3π/2, ঠিক আছে, হয়ে গেল। তাহলে অর্ধেক কাজ হয়ে গেছে। তাহলে আমি এখানে টাইম পিরিয়ডটা ইন্ডিকেট করলাম, টি অথবা 1 সাইকেল যাই লেখো না কেন, এখানে টি লিখতে পারো অথবা তুমি লিখতে পারো 1 সাইকেল। আচ্ছা, এখন এরিয়াটা কত হবে? স্যার স্যার 30 এটা তো 30 50 15। হ্যাঁ 15 হবে, ঠিক আছে। এরিয়াটা কত হবে? 15 15। তাহলে এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি 15 × 2 ডিভাইডেড বাই 3 পাই। তাহলে কত হয়? 10 ডিভাইডেড বাই ঠিক। 5। জি স্যার। অনেকগুলোর মধ্যে আমরা একটাকে ঠিক পাইছি, তাই না? এটা এটা কে বলছে? এটা কি আন্দাজি লাগাইছে নাকি ক্যালকুলেশন করে বলছে?
স্যার ক্যালকুলেশন করে বলছিলাম। সত্যি ক্যালকুলেশন করে বলছো? জি স্যার। পরে কি আবার মতামত চেঞ্জ করছিলা নাকি? স্যার প্রথমে বলছিলাম যে স্যার ওই মানে 15 π/2, স্যার পরবর্তী হিসাব করে দেখছি এটা 10/π আসতেছে। কারণ স্যার ওই যে আমি π/2 এর সাথে পাই যোগ করে টাইম পিরিয়ডটা বের করছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে রোল নাম্বার 5 এটা পারছে। এটি তোমরা কত 20? স্যার স্যার 211100005। হ্যাঁ, ভেরি গুড। রোল নাম্বার 5 পারছে, আর কেউ পারে নাই। আচ্ছা, এটা অনেক সময় আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দেই, যেখানে টাইম পিরিয়ডটা কত বের করো। আশা করি তোমরা এখন পারবা। এটা পারবা না? কয়টা বাজে দেখো তো? স্যার 4:48। স্যার 48। 4:48। এখন আরে দু একটা করাই। খাতা কলম আছে সবার কাছে? স্যার আছে? স্যার খাতা কলম বের করো। 1 মিনিট টাইম দিলাম, খাতা কলম বের করো। আচ্ছা, ঠিক আছে তাহলে। হচ্ছে -30 π। বলো, আরেকজন কে কে বলতে চাইছিলা? স্যার এটা বুঝিনি স্যার 5/2 into 5 এটা কেন? 2π থেকে 3π/2 বাদ দিলে তো π/2 ই থাকে। 5 টা কেন? 5 পিক ভ্যালুটা মার্কিং করা না, এবার চোখের আন্দারে যে একটা বোঝা যাচ্ছে এটা -5 হবে। ওই যে -5 মানে আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে আহ, এখন আমরা তাহলে দেখি। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? 10 কে ই করলে 5, তাহলে 5π/2 এই অংশ আসতেছে 5π/2 এই জায়গাটা, মাইনাস আসতেছে 30, আর এখানে আসতেছে -5π/2। এটা তাহলে স্যার কাটাকাটি কাটাকাটি গেছে। চলে যাবে। তাহলে আসতেছে -30 ডিভাইড বাই 2π, তার মানে -15 ডিভাইডেড বাই 5। তাহলে আমি যেটা দেখতে পারতেছি যে রোল নাম্বার 26 এরটা ঠিক আছে। স্যার আমি রোলটা আমারটাও ঠিক আছে স্যার, কিন্তু আমি খালি মাইনাস বলি নিচে। এই জন্যই তো ভুল হয়েছে। তোমাকে যদি আমি -100 টাকা দিতে চাই, তার মানে কি তোমার কাছ থেকে আমি 100 টাকা নিয়ে নিতেছি, তুমি খুশি হবা? স্যার একটু ভুল হয়ে গেছে। আমি যদি তোমারে বলি যে আমি তোমাকে -100 টাকা দিব, তার মানে কি আসলে কিন্তু তোমার কাছ থেকে 100 টাকা আমি নিয়ে নিব, তাই কি তুমি খুশি হবা? অবশ্যই না স্যার। হ্যাঁ, এই হলো ঘটনা। সুতরাং তোমাকে আমি একজনকে দিব 10 মার্ক, তোমাকে -10 মার্ক দিব, খুশি হবা? না স্যার। এই হলো ঘটনা। এই জন্য বলছিলাম যে একটু চিন্তা করো। স্যার ঠিক আছে, তাহলে তোমরা সবাই স্যার ভালো করছো, সবাই চেষ্টা করছো, এই জন্য আমি খুশি। ক্লাসে তোমরা যে পার্টিসিপেট করতে পারছো, এটা একটা বড় জিনিস। আমার ক্লাসে 10টা ছেলে পার্টিসিপেট করছে, তারা চেষ্টা করছে, বের করার চেষ্টা করছে, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তো রোল নাম্বার 26 তুমি একটা ক্লাস টেস্টের মার্ক পাবা, তোমাকে কংগ্রাচুলেশন। স্যার ধন্যবাদ।
স্যার প্রেজেন্টার লিঙ্কটা আবার দিলে ভালো হতো স্যার।